বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আর আজ আপনাদের জন্য দিয়েত্তিমা গাঙ্গুলির কাহিনী আগুন পাখি। আজকের এই গল্পটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ঐতিহাসিক কাহিনী বিষকন্যার থেকে অনুপ্রাণিত। যদিও কাহিনীর প্রেক্ষাপট আজকের কলকাতা এবং আজকের সমাজ। 20 বছর আগে নিজের মেয়েকে মেরে ফেলতে চায় বিখ্যাত ব্যবসাদার, এবং সেই কুকর্মের ফলস্বরূপ শাস্তি নিজের মেয়ের হাতেই পান তিনি। কিভাবে পান? প্রধান এবং নাম ভূমিকায় ঐশী ভট্টাচার্য, গল্প পাঠে স্বাগতা, গল্পের সূত্রধার আমি অভিষেক। শুরু হচ্ছে দিয়েত্তিমা গাঙ্গুলির কাহিনী আগুন পাখির প্রথম পর্ব। কলকাতা শহর 2004। মিত্র ঘোষ কোম্পানির মালিক নিহার মিত্র উত্তেজিতভাবে পায়চারি করছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে অ্যাডমিট হয়েছে। আজ তার মেয়ে হওয়ার কথা। ওটি হচ্ছে, তাই তিনি পায়চারি করছেন হাসপাতালের ওটির সামনে। কিছুক্ষণের মধ্যেই এক ভদ্রলোক নিহার মিত্রর কাছে এসে দাঁড়ালেন। নিহার মিত্র তার দিকে তাকালেন। কি হলো ওদিকে? এই ভদ্রলোকের বয়স নিহার মিত্রর মতোই, বছর 32, এবং ইনি মিত্র পরিবারের বন্ধু। এর নাম অঞ্জন সেন। অঞ্জনের আরেকটা পরিচয়, সে নিহার মিত্রর বিজনেস পার্টনার। 10 বছরে নিহার মিত্রর বিভিন্ন কাজে অঞ্জন তাকে সঙ্গ দিয়েছে। আজও তার অন্যথা হয়নি, কিন্তু তাও আজ আসার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে। সেই কারণটা একটু পরে বলছি। আগে বরং হাসপাতালের ঘটনাটা লিখে রাখা যাক। অঞ্জনের কথার উত্তরে নিহার বললেন, ওটি হচ্ছে, কিছু বলেনি এখনো। কথাটা বলা মাত্রই ওটি থেকে ডক্টর দেবব্রত চ্যাটার্জি বেরিয়ে এলেন এবং হাসি মুখে বললেন, কংগ্রাচুলেশন মিস্টার মিত্র, আপনার মেয়ে হয়েছে। কি বলছেন ডক্টর? কনগ্রাচুলেশন স্নেহা, শুভেচ্ছা নিও। খবরটা শুনে অঞ্জন সেন আর ডক্টর চ্যাটার্জি খুশি হলেও নিহার কিন্তু খুশি হলেন না। মুখ দেখে অঞ্জন থমকে গেল। দেবব্রত চ্যাটার্জি অবাক হয়েছেন। উনি তো প্রশ্ন করেই ফেললেন, কি ব্যাপার, আপনি খুশি হননি মনে হচ্ছে? নিহার মিত্র পাশের লোহার চেয়ারে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ডক্টর চ্যাটার্জি এগিয়ে গিয়ে আবার বললেন, কি হয়েছে মিস্টার মিত্র? নিহার মিত্র নীরবে মাথা তুললেন। তার মুখ থমথমে হয়ে আছে। অঞ্জনও কিছু বলছে না, তবে সে বোধহয় কিছু একটা আন্দাজ করেছে। আমি তো মেয়ে চাইনি ডাক্তারবাবু, আমি তো ছেলে চেয়েছিলাম। কথাটা শুনে আবার থমকে গেল দুজন। ডক্টর চ্যাটার্জি বললেন, মেয়ে চাননি? মেয়ে তো লক্ষ্মী মিস্টার মিত্র, মেয়ে হয়েছে বলে এত কষ্ট হচ্ছে। কোনো উত্তর দিল না নিহার মিত্র। অঞ্জনও একই প্রশ্ন করল একবার, কিন্তু তাও নিহার মিত্র কথা বললেন না। এই নীরবতার মানে অঞ্জন বুঝেছিল। কিছুক্ষণ নীরব থেকে অঞ্জন বলল, তা কি করতে চাও তুমি? কিছু ভাবছো? নিহার মিত্র উঠে দাঁড়িয়ে কি ভাবলেন যেন, তারপর চাপা গলায় বললেন, একটাই উপায় আছে, কিন্তু সেটা কি তোমরা মানতে পারবে? দেবব্রত চ্যাটার্জি আর অঞ্জন দুজনেই তাকিয়ে থাকলো নিহার মিত্রর দিকে। এই নীরবতা দেখে নিহার বললেন, মেয়েটাকে মেরে ফেলুন, আমার স্ত্রীকে আমি সামলে নেব। বলবো সে মরা সন্তানের জন্ম দিয়েছে। দেবব্রত আর অঞ্জন বেশ অবাক হলেন। মেয়ে চায় না বলে এত কঠিন সিদ্ধান্ত, তাও আবার মিথ্যে। অঞ্জন মানতে পারল না। দেবব্রত চ্যাটার্জিও কি মেনে নিতে পারলেন? ধীর কণ্ঠে তিনি বললেন, আপনি নিজের মেয়েকে মেরে ফেলতে পারবেন? পারবো ডক্টর চ্যাটার্জি, আমি সব পারবো। মেয়ে জন্মালে আমি মেনে নেব না, এটা ঠিক করেই রেখেছি। মেয়েদের হাতে কি ব্যবসা ছাড়া যায়? আপনার কাছে আপনার ব্যবসাটাই সব মিস্টার মিত্র, সম্পর্কটা কিছুই না। মনে রাখবেন ডক্টর চ্যাটার্জি, টাকা মাটি, মাটি টাকা। কিছু বললেন না ডক্টর চ্যাটার্জি। বুঝেছিলেন প্রতিবাদ করে কোনো লাভ নেই। তবু ধীরে ধীরে নিজের চেম্বারের দিকে উনি চলে গেলেন। কিন্তু অঞ্জন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল নিহারের দিকে।
অঞ্জনের মনে একটা অদ্ভুত বিতৃষ্ণা জন্মেছে নিহারের উপর। রাগ ঘৃণা এমনিই ছিল তার মনে, কিন্তু মেয়ে জন্মানোর পর নিহার মিত্রের যে রূপ সে দেখছে, তারপর তাকে ক্ষমা করা যায় না। রাতে লাইব্রেরিতে বসে বসে এইগুলোই ভাবছিল সে, আর ভাবছিল মেয়েটার কি করা যায়। মেরে ফেলা তো যায় না, আবার ভাসিয়েও দেওয়া যায় না। মেয়েটার বেঁচে থাকা দরকার, কারণ এই মেয়েটাই হবে ওর বাবার বিরুদ্ধে প্রধান অস্ত্র। কিন্তু বাঁচাবে কিভাবে? কার হাতে তুলে দেবে মেয়েটাকে? যখন অস্থির হয়ে উন্মাদ হয়ে উঠছে, ঠিক তখনই একটা নাম তার মাথায় এলো। সেই ব্যক্তি অনেক দিনের পরিচিত অঞ্জনের। তার বিয়ে হয়েছে বছর 4, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। সেই দুঃখ তারা ভুলতেও পারেনি। নিজের মনেই হেসে উঠল অঞ্জন। নিজের মনেই সে বলে উঠল, তুমি তৈরি হও নিহার, তোমার সর্বনাশের দিন আজ থেকে শুরু হলো। কথাটা বলেই হেসে উঠল। সর্বনাশ? কিসের সর্বনাশ? শত্রুতা, রাগ, ঘৃণা, এত সব কিসের জন্য? এবার একটু ইতিহাসটা বলে রাখা দরকার। আজ থেকে 5 বছর আগের ঘটনা। তখন অঞ্জন আর নিহার দুজনেই 27 বছরের তরুণ তাজা যুবক। ব্যবসা দাঁড় করানোর জন্য উদ্ভ্রান্তের মতো তারা ছুটে বেড়াচ্ছে। এমনই এক সময় তাদের দুজনের আলাপ হয় ব্যবসাদার বিপ্লব দাশগুপ্তর সঙ্গে। তিনি বললেন অঞ্জন আর নিহারের ব্যবসা দাঁড় করাতে সে টাকা দেবে, কিন্তু তার বদলে তার মেয়েকে বিয়ে করতে হবে। সে চাপিয়ে দেবে না, বরং তার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গেই বিয়ে হবে মেয়ের। বিপ্লব দাশগুপ্তের মেয়ে ইন্দিরার অঞ্জনকেই পছন্দ হয়েছিল। শুধু তাই নয়, তাদের প্রেমটাও বেশ জমে উঠেছিল। কিন্তু একটা সময় ছলে বলে কৌশলে নিহার ইন্দিরাকে ছিনিয়ে নেয় এবং বিয়ে করে নেয় তাড়াতাড়ি। অবশেষে যখন মেয়ে হয় তখন কি হয় তা তো আমরা গল্পের শুরুতেই দেখেছি। অঞ্জন আর বিয়ে করেনি, সে মনে মনে ইন্দিরাকেই ভালোবেসে গেছে। আর ঠিক এই কারণেই আজ নিহারের প্রতি ঘৃণা, বিতৃষ্ণা এসে এক উৎকট প্রতিহিংসা তৈরি করেছে অঞ্জনের মনে। এতদিন বাদে সব কিছুর উত্তর দেবার সময় এসেছে। ধীরে ধীরে ঠান্ডা মাথায় সব কাঁটা সে তুলে নেবে। হ্যাঁ, কাঁটা দিয়ে কাঁটা তুলবে সে। নিহার মিত্র একটা কাঁটা, আর তার মেয়ে আর একটা কাঁটা। বেশ, যা হচ্ছে তাই হোক, ভগবান যা করেন তা তো মঙ্গলের জন্যই করেন। এবার বরং বাকি ব্যবস্থা করা যাক, নইলে কাজ হবে কিভাবে? মাস 5 পরের ঘটনা। বর্ষাকালের এক সন্ধে দেবব্রত চ্যাটার্জির চেম্বারে বসে আছেন অঞ্জন সেন। দুজনেই গম্ভীর, দুজনেই চিন্তিত। বাইরে বৃষ্টি পড়ছে অঝোর ধারে। জানলার কাছে বৃষ্টির ফোঁটা এসে ঝাপসা করে দিচ্ছে। ঝাপসা জানলা দিয়ে বাইরে তাকিয়ে ডক্টর চ্যাটার্জি বলে উঠলেন, ব্যাপারটা এমনভাবে করবেন অবশ্য আপনি অনেক বেশি দিন চেনেন। অঞ্জন শান্তভাবে উত্তর দিল, আমি অনেক ঘটনাই জানি ডক্টর চ্যাটার্জি, আর সেই জন্যই তো এই ব্যবস্থা। তা আপনি আমার থেকে কি সাহায্য চান? তবে শুনুন, আমি কি চাই। নিজের সব পরিকল্পনা খুলে বলল অঞ্জন। কথা শুনতে শুনতে দেবব্রত চ্যাটার্জির মুখে রামধনুর 7 রং ফুটে উঠল। এত ভালো পরিকল্পনা! তিলে তিলে কুঁড়ে কুঁড়ে শেষ করা যাবে ওকে তাহলে। আর কাকে দিয়ে কষ্ট দেবে? কষ্ট দেবে সেই মেয়ে যাকে নিজে ফেলে দিয়েছিল কিছুদিন আগে। বেশ সুন্দর এক পরিকল্পনা। সময়ের পরিবর্তন নিয়ে আসবে পাপের শেষ। ডক্টর চ্যাটার্জি চাপা গলায় বললেন, শুনে তো বেশ ভালো লাগছে, কিন্তু তাকে রাখবেন কোথায়? তার আগে বলুন তো, আপনি ওকে রেখেছেন কোথায়? আমার কাছেই আছে ও। কেউ অ্যাডপ্ট করবে কিনা জানিও না, ভাবছিলাম আমিই অ্যাডপ্ট করব। নিহার এসেছিল? না। ইশারায় না বুঝিয়ে দিলেন দেবব্রত চ্যাটার্জি। আর অঞ্জন কি যেন ভাবলো এটা শুনে। চোখে কি একটা চাহনি, কি সাংঘাতিক এক ষড়যন্ত্র খেলে গেল। তার মানে নিহার মিত্র জানে না তার মেয়েকে কেমন দেখতে হয়েছে? বাহ, এটাই তো দরকার ছিল। আপনি সব ব্যবস্থা করুন, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার বন্ধুকে নিয়ে যাব আপনার কাছে। উত্তেজিত অথচ খুব শান্ত গলায় বলল অঞ্জন। ভালো একটা সময় আছে ডক্টর চ্যাটার্জি,
সেটার সদ্ব্যবহার করতে হবে, না হলে আমরাই কিন্তু পস্তাবো পড়ে, খুব বাজেভাবে পস্তাবো। ডক্টর দেবব্রত চ্যাটার্জি মাথা নাড়ালেন, তারপর বললেন, ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু যে ব্যক্তি নিজের মেয়ের সঙ্গে এরকম করতে পারে সে সমাজে আবর্জনা ছাড়া কিছুই না। তারা দুজনেই ভেবে নিল তাদের কি করা উচিত। হ্যাঁ, তারা ভেবেছে যে নিহার মিত্র মরবে, আর তার মেয়ের হাতেই মরবে। যে মেয়েকে সে নিজের হাতে হত্যা করতে চেয়েছিল, একদিন সেই মেয়ের হাতেই নিহার মিত্রের মৃত্যু অনিবার্য। কি আনন্দটাই না হবে। কিন্তু খুব শান্ত এবং ধীর স্থিরভাবে অঞ্জন বলল, আপনি তৈরি করুন সব কিছু, আমি ব্যবস্থা করে নিয়ে আসছি আমার বন্ধুকে। কথাটা বলেই অঞ্জন উঠে দাঁড়িয়ে গটগট করে বেরিয়ে গেল। ডক্টর দেবব্রত চ্যাটার্জি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। এরপর 20টা বছর কেটে গিয়েছে। নিহার মিত্রের মেয়ে কোথায় যেন হারিয়ে গেল কোনো প্রতিবাদ না করে। কেউ তার খবরও রাখলো না, খোঁজও করল না। এভাবে কত শিশুর প্রাণ যায় সে খবর কজনই বা রাখে। এই 20 বছরে নিহার মিত্রের নাম ধাম প্রতিপত্তি আকাশচুম্বী হয়েছে। ব্যবসাদার হিসাবে তার পরিচিতি দেশ থেকে বিদেশ অবধি পৌঁছে গিয়েছে। সবচেয়ে বড় কথা, তার 2টি ছেলে সন্তান হয়েছে। বড় ছেলের নাম দেবাঞ্জন আর ছোট ছেলে রূপাঞ্জন। ভাগ্য ওনারই সহায় হয়েছেন, কিন্তু অলক্ষ্যের ষড়যন্ত্র ওনার চোখে পড়েনি। উনি সুখেই ছিলেন, সুখেই আছেন এবং সুখে থাকারই স্বপ্ন দেখেছেন এতকাল ধরে। ওর কাছে মিথ্যে কিছুই না। এর মধ্যে অঞ্জন সেন তার সঙ্গে সম্পর্ক তুলে দিয়েছে। তার জায়গায় নতুন একজনের সঙ্গে ব্যবসার গাঁটছড়া বেঁধেছেন নিহার মিত্র। ভদ্রলোকের নাম দীপ্তেশ কুমার গাঙ্গুলি। ব্যবসা বুদ্ধি বেশ ভালো, মাথা অসম্ভব ঠান্ডা, ধীর স্বভাবের লোক। নিহার বাবু ওর ওপর ভরসাও করে খুব বেশি। 20 বছর আগেও দীপ্তেশ ব্যবসার জগতে অতি পরিচিত ছিলেন। বছর 15 আগে থেকে হঠাৎ করে হাওয়ায় ছড়িয়ে পড়ে দীপ্তেশের নাম। তবে ভালো কোয়ালিটির আধুনিক জিনিসই এক্সপোর্ট করে, সেই কারণেই গাঁটছড়া বাঁধেন নিহার মিত্র। তার বিশ্বাস তিনি মানুষ চিনতে ভুল করেন না কোনোদিন। কিন্তু তার সাথে সাথে এই অঞ্জনের উধাও হওয়াটাও তাকে ভাবিয়ে তোলে ভীষণ। কোথায় গেল অঞ্জন? দেবব্রত চ্যাটার্জির সঙ্গেও আর যোগাযোগ নেই যে ওকে ডেকে জিজ্ঞেস করবে অঞ্জনের খবর। এসব কথাই যখন ভাবছে তখন দীপ্তেশ ঘরে এসে ওর সামনে দাঁড়িয়ে ওকে ডাকলো। স্যার, একটু কথা ছিল। নিহার মিত্র তাকালেন তার দিকে, কিন্তু কিছু বললেন না। দীপ্তেশ বলে চললেন, আজ আমার মেয়ের জন্মদিন স্যার, একটু তাড়াতাড়ি বাড়ি যাব। নিহার মিত্রের ঘোর কাটল। কি একটা ভেবে নিয়ে উনি বললেন, ও তাই? আজ কত তারিখ যেন? 10 তারিখ স্যার, 10ই অগস্ট। অগস্টের 10 তারিখ? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যেও। কথাটা উনি বললেন বটে, কিন্তু কোথাও যেন কি একটা খটকা তার মনে খোঁচা দিয়ে গেল। এই 10ই আগস্টে কি যেন হয়েছিল ওর জীবনে। আজ থেকে ঠিক 20 বছর আগে তার নিজের এক মেয়ে জন্মেছিল না? মেয়ে সন্তান চায় না বলে তাকে মেরে ফেলেছিল না? একবার কি খোঁজ করে দেখবে তাহলে? কিন্তু লাভ কি হবে কিছু? সে তো মেয়ের কোনো নাম দেয়নি, কি নামে খুঁজবে? না, কোনো লাভ নেই। তিনি তো মেয়ের সন্তান চাননি কখনো। থাকবে, যেরকম চলছে বরং সেরকমই চলুক। সে তো সুখে আছে, সেটাই অনেক। দীপ্তেশ মেয়ের নাম দিয়েছিলেন দিয়েতিমা গাঙ্গুলি। 20 বছর বয়স, গায়ের রং ফর্সা, নিটোল চেহারা, কটা চোখ, ভরাট মুখে মিষ্টত্ব লেগে আছে। আশুতোষ কলেজে 2য় শ্রেণীতে পড়ে, তুলনামূলক সাহিত্য নিয়ে। আজ তার জন্মদিনে বাড়িতে মহোৎসব লেগেছে। তার বন্ধুরা আসছে, আত্মীয়রা আসছে, দীপ্তেশের চেনাশোনা লোকেরা আসছে। আজকের দিনে দিয়েতিমার আনন্দই যেন সবচেয়ে বেশি। ঘড়িতে সন্ধে 7টা। দীপ্তেশের এক বন্ধু, যাকে দিয়েতিমা সেনকাকু বলে ডাকে, তিনি একজন অচেনা ব্যক্তিকে নিয়ে এলেন। অচেনা ব্যক্তির মাথায় পাতলা চুল, যার অধিকাংশই সাদা।
চোখে চশমা, পরনে জামা প্যান্ট, হাতে একটা ব্যাগ শক্ত করে ধরা। কি ব্যাপার পাখিমা, কেমন আছো তুমি? ভালো আছে কাকু। কিছু আনোনি আমার জন্য? এনেছি তো, এই নাও। একটা র্যাপিং পেপারে মোড়া জিনিস দিয়েতিমার হাতে তুলে দিল, তারপর হাসি মুখে বলল, শুভ জন্মদিন পাখিমা, খুব ভালো থাকো, আগামী দিনগুলো তোমার খুব ভালো কাটুক। দীপ্তেশ এগিয়ে এলো হাসি মুখে। সেন অন্য ভদ্রলোকটির সঙ্গে পরিচয় করিয়ে দিল। ইনি হচ্ছেন ডক্টর চ্যাটার্জি, বিখ্যাত গাইনোকোলজিস্ট। কলকাতার বিখ্যাত বিখ্যাত মানুষের স্ত্রীর চিকিৎসা করেছেন ইনি। তুমি তো চেনো এনাকে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চিনি। ইনি না থাকলে তো জীবনটাই এমন হতো না আমার। ডক্টর চ্যাটার্জি, আপনিও তো এনাকে চেনেন? চিনি চিনি, নিশ্চয়ই চিনি। এইবার ডাক্তারবাবু দেতিমার দিকে তাকালো, তারপর বলল, তোমার নাম কি মা? একটা নাম তো শুনলাম পাখি, কিন্তু অন্য নামটা কি? পাখি আমার ডাক নাম, ভালো নাম দিয়েতিমা গাঙ্গুলি। আজ তোমার জন্মদিন, তোমার জন্য তো কিছু আনতে পারিনি মা। ইটস ওকে আঙ্কেল, আই ডিডন্ট মাইন্ড ফর ইট। কথাটা বলেই পিছন দিকে তাকালো, তারপর সামনে দিকে ফিরে বলল, এক্সকিউজ মি আঙ্কেল, মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি, আই শুড গো নাও। চলে গেল দিয়েতিমা। প্রাথমিকভাবে হাসলে দিয়েতিমা চলে যাবার পর তিনজনেই গম্ভীর হয়ে গেল। সেন, যিনি আমাদের কাছে অঞ্জন সেন নামে পরিচিত, তিনি এখন কলকাতা শহরে থাকেন না, নিজে একটা আলাদা ব্যবসা খুলে হায়দ্রাবাদে তার হেডকোয়ার্টার পেতেছে। ডক্টর চ্যাটার্জি মানে আমাদের দেবব্রত চ্যাটার্জি, কলকাতা শহরের নামকরা গাইনোকোলজিস্ট। সে এখন দিল্লির মতো শহরে ডাক্তারি করছে, তার ছেলেও সেখানে সেটেলড। কলকাতায় আসার তেমন ইচ্ছে নেই, তবে দেবব্রত চ্যাটার্জির ছেলের অন্য একটা ইন্টারেস্ট আছে, সেটা বিশেষ কেউ জানে না। আমার ছেলে কিন্তু A1 হিসেবে কাজ করে, সেটা কেউ জানে না। কথাটা শুনে অঞ্জন আর দীপ্তেশ অবাক হলো। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? বাহ, বেশ ভালো তো, খুব ভালো কাজেই তো আছে সে। আবার অ্যাট দ্য সেম টাইম মোস্ট ইম্পর্টেন্ট ডেঞ্জারাস টু, বললেন দেবব্রত চ্যাটার্জি। এতটাই সিক্রেসি মেনটেন করতে হয়, কেসের ব্যাপারেও নিজের ব্যাপারেও। অঞ্জন এবার হাসি মুখে বলল, তা এই যে আপনি বলে বেড়াচ্ছেন ওর কাজের ব্যাপারে, সেটা নিশ্চয়ই ওর ক্ষতি করবে না? প্রশ্নটা শুনে বেশ জোরেই হেসে উঠল ডক্টর চ্যাটার্জি। বলল, আরে না না, ওকে দেখে আপনার মনেই হবে না যে ও AI-তে আছে। একেবারে সাদামাটা চেহারা, 5 ফুট 11 ইঞ্চি হাইট, কারোর বোঝার ক্ষমতাই নেই যে AI এর মতো গুরুত্বপূর্ণ একটা কাজ করে। কত হাইট বললে? 5-11? এখানে তো চোখটা। বলল দীপ্তেশ। সাধারণ মানুষের উচ্চতাও 5 ফুট 11 ইঞ্চি হয় গাঙ্গুলি, সেটা কি জানো না? তা ডক্টর চ্যাটার্জি, আপনি অন্তত দেশে ফিরে আসুন। আমরা সবাই কিরকম ছড়িয়ে গেলাম এই 20টা বছরে। উৎসব অকেশন ছাড়া তো আশাই হয় না, আর দেখাও হয় না। আমি তো এখানেই থাকতে চাই, কিন্তু আপনারই তো সময় হয় না মিস্টার সেন। আপনি কি আসতে পারবেন আপনার ব্যবসা ছেড়ে? আমি কিছুদিন কলকাতায় আছি। আসলে হেড অফিসটা কলকাতায় ট্রান্সফার করার ইচ্ছা ছিল অনেক দিনের। জন্মভূমির টান ডাক্তার, সাংঘাতিক টান। সে কি, তাহলে তোমার ওখানকার অফিসটা? ওটাকে আমি ব্রাঞ্চ অফিস হিসেবে রাখবো ভাবছি, ওই যেমন দিল্লি, মুম্বাই আর ব্যাঙ্গালোরের অফিসটা আছে। তাহলে তো ভালোই। হাসি মুখে ডক্টর চ্যাটার্জি বললেন কথাটা, তারপর তাকালেন দীপ্তেশের দিকে, তারপর জিজ্ঞাসা করলেন, তা আপনার কথা বলুন, সব ঠিকঠাক চলছে তো? সব কিছুই তো ঠিক আছে, কিন্তু পাখিও বড় হচ্ছে, ওর জন্যই খুব চিন্তা হয় আমার। আজকাল যা যুগ পড়েছে। পাখিকে নিয়ে কিসের ভয় তোমার? এমনিতে ভয়ের কিছু নেই, কিন্তু যুগের হাওয়াকে কি অগ্রাহ্য করা যায় ভাই? তুমি বলো না। তুমি কি শুধুই যুগকে ভয় পাচ্ছ দীপ্তেশ? অঞ্জলের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না দীপ্তেশ। ভয়টা তো শুধু যুগ নিয়ে নয়, ভয় তো অন্য অনেক কিছু নিয়ে, ভয় তো অন্য জায়গায়, সেটা বোঝাবে কিভাবে?
দিন কয়েক পরে দিয়েতিমা তার বন্ধুর সঙ্গে বেরিয়েছিল। বন্ধুর নাম সুমন। তার স্বপ্ন সে বড় হয়ে প্রফেসর হবে। স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে দিয়েতিমাও তাকে বারণ করেনি কখনো। এবং এই ইন্সপিরেশনের মাধ্যমে কবে যে সুমন দিয়েতিমাকে ভালোবেসে ফেলেছিল তা সুমন নিজেও জানে না। দিয়েতিমার সব আবদার মেটানো এবং প্রতিটা গোপন খবর রাখার দায়িত্ব ছিল সুমনের উপর। তবু সুমনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই রাখতে চায়নি সে। আজ কলেজের পর দুজন কফি খেতে গিয়েছিল, আর সেখানেই ওদের দুজনের মুখোমুখি হলো নিহার মিত্রর বড় ছেলে দেবাঞ্জন মিত্র। দেবাঞ্জন সুমনের বন্ধু। বয়সে সুমন হয়তো খানিকটা বড়ই। সুমনের সঙ্গে দিয়েতিমাকে দেখে দেবাঞ্জনের ভুঁড়ো কুঁচকে গেল। সেই অবস্থায় এগিয়ে এলো টেবিলের কাছে। সুমনদা, তুমি এই সময় এখানে, তাও আবার মহিলার সঙ্গে? দেবাঞ্জনের প্রশ্নের উত্তরে সুমন বলল, আরে না না, তুই যা ভাবছিস তাই নয়, আমরা একসাথে কলেজে পড়ি মাত্র। দেবাঞ্জন তাকালো সুমনের দিকে, তারপর চেয়ারে বসে পড়ল। সুমন বুঝেছিল দেবাঞ্জনের মনের ভাব, কিন্তু তবু কোনো প্রতিবাদ করল না। দেবাঞ্জন এবার দিয়েতিমার দিকে তাকালো। এবার দেবাঞ্জনের মনের ভাব একটু বদলালো। নিহার মিত্রের রক্ত বইছে দেবাঞ্জনের গায়ে। কিছুটা হলেও সে তো বিপথে হাঁটবেই। নিহার মিত্র মেয়ে সন্তান চাইতেন না, কিন্তু দেবাঞ্জন কোনো মেয়েকে বিয়ে করতে চায় না। বরং তার তুলনায় তাদের ভোগ করে ছুঁড়ে ফেলে দেওয়াই দেবাঞ্জনের চরিত্র। দিয়েতিমাকে দেখে কিছুটা সেরকম মনের ভাবই জাগলো দেবাঞ্জনের মনে। হোক না মেয়েটা সুমনেরই বয়সী, হোক না সে বয়সে দেবাঞ্জনের চেয়ে বড়, তবুও সে একজন মেয়ে তো, এবং তার যৌবনও তো আছে। দেবাঞ্জনের মনের আগুন যেন দ্বিগুণ হলো। বহু কষ্টে সেটাকে দমিয়ে রেখে দেবাঞ্জন বলল, তুমিও বোধহয় কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়াশোনা করছো, জাস্ট লাইক সুমনদা, তাই না? ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিতেই দেবাঞ্জন আবার বলল, ওটাই আবার আমার একটু উইক পয়েন্ট আছে। ইংলিশে আমি এমনিতে ঠিক আছি, কিন্তু কম্পারেটিভ লিটারেচার কিচ্ছু মাথায় ঢোকে না। এই কথারও কোনো উত্তর দিল না দিয়েতিমা, বরং নীরবে মাথা নিচু করে বসে থাকলো। উত্তর না পেয়ে দেবাঞ্জন আবার বলল, আমাকে তুমি সাহায্য করবে দিয়েতিমা? সরি, আমি তোমাকে দিদি বলতে পারবো না। দিয়েতিমা হেসে ফেলল। উত্তরে সে বলল, ঠিক আছে, খুব একটা অসুবিধা নেই। আর তুমি যদি কোনো সাহায্য চাও বলতে পারো। পড়াশোনার ব্যাপারে সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দিই। উত্তর পেয়ে দেবাঞ্জন উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আজ তাহলে উঠি, কাল দেখা হবে তোমার সঙ্গে। বই খাতা নিয়ে পৌঁছে যাব তোমার কাছে। কথাটা বলেই বেরিয়ে গেল হেঁটে। আর বেরিয়ে যাওয়া মাত্রই দিয়েতিমা সুমনের মাথায় একটা জোরে গাঁটটা মেরে বলল, তুই কি রে, তোর সামনে বসে তোর বান্ধবীর সামনে ফ্লার্ট করছে, আর তুই বসে বসে দাঁত কেলাচ্ছিস? কেমন আহাম্মকরি তুই, হ্যাঁ? সুমন তোতলে গেল, যেমন সচরাচর দিয়েতিমা ওকে ধমকালে তোতলাতে থাকে। না মানে ইয়ে তো পড়তে চাইলো, আর কি বলেছে সেটাই তো বুঝতে পারলাম না আমি। দিয়েতিমা আবার ওকে থাপ্পড় মারল। চুপ, যদি একটাও কথা বলেছিস থাপড়ে গাল লাল করে দেবো। কি করলাম? এই আমি কি করলাম? এখনো জিজ্ঞেস করছিস কি করলি? আপদের বাচ্চা, তোর কপাল ভালো যে মুখ খারাপ করিনি রে। বান্ধবীর সঙ্গে ফ্লার্ট করছে আর তুই হাসছিস। আরে কখন, কোথায়, কে? শোন, ওই ছেলের ভাষা না আমি বুঝেছি ও কি চায় আমার থেকে। পড়াশোনা তো ছুতো মাত্র। প্রশ্ন করেই কিছুক্ষণ দিয়েতিমা তাকিয়ে থাকলো সুমনের দিকে, তারপর প্রশ্ন করলো, এই ছেলেটা কি বলতো? তখন দেবাঞ্জনের নাম ধাম পরিচয় দিয়েতিমাকে বলল সুমন। শুনতে শুনতে দিয়েতিমার মুখ বদলে যেতে থাকলো। নিহার মিত্রর নাম এর আগে তার বাবার মুখে সে শুনেছিল। সেই নিহার মিত্রের ছেলে এই দেবাঞ্জন। নিহার মিত্রর কি একটা যেন হয়েছিল না, কি যেন একটা কাজ করেছিল সে, ঘটনাটা জানে না, কিন্তু বাবা বলেছিল সেই বিশাল ঘটনার রেশ আজও নিহার মিত্রর স্ত্রী বয়ে বেড়াচ্ছে। সেদিকে কোনো হুঁশ নেই নিহার মিত্রর। সে নিজের ব্যবসা ছাড়া আর কাউকেই ভালোবাসে না। সব শুনে এবং ভেবে দিয়েতিমা বলল, আর সেই ছেলেকে তুই বন্ধু বানিয়েছিস? নিহার মিত্র কেমন তুই
তুই জানিস না? সুমন তবু চুপ করে থাকে। চুপ করে থাকা দেখে দিয়েতিমা আবার উত্তেজিতভাবে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কি জানিস না? আরে নিহার মিত্র খারাপ তো ওর ছেলে কি করবে? রক্ত কথা বলে সুমন, ভুলে যাস না। নিহার মিত্র খুব একটা ভালো লোক নয়। ওই লোকের ছেলে হলো দেবাঞ্জন। ওরম বাবার আর কত ভালো ছেলে হবে। সুমন কোনো কথা বলল না। দিয়েতিমা কিছুক্ষণ চুপ থেকে বলল, হয় তুই দেবাঞ্জনের সঙ্গে মেশা বন্ধ কর, না হলে আমার সঙ্গে মেশা বন্ধ কর। এ আবার কেমন কথা? এই কি বলছিস তুই? ঠিক বলেছি, তুই বেছে নে, আমি না দেবাঞ্জন। কথাটা বলে উঠে বেরিয়ে গেল দিয়েতিমা। সুমন তাকিয়ে থাকলো দিয়েতিমার দিকে, কিন্তু তার রাগের কারণ তখনও বুঝল না, তাই পিছু পিছু ছুটল সে। নিহার মিত্রের ব্যবসা এখন আন্তর্জাতিক স্তরে উঠে গেছে। বছর 20 আগে যে অবস্থায় উনি ছিলেন এখন তার তুলনায় অনেক ভালো আছেন। ব্যবসা আন্তর্জাতিক হওয়ার পর উনি পার্সোনাল সেক্রেটারি এবং ম্যানেজার রাখেন। ওর ব্যক্তিগত সেক্রেটারির নাম আরোহী গুপ্ত, বয়স 22 বছর, মধ্যবিত্ত ঘরের মেয়ে। বাড়িতে মা ছাড়া কেউ নেই। চাকরি করা তার জন্য একান্তভাবে দরকার। আরোহীকে নিহার মিত্র ছোট থেকেই চেনেন, তাই কাজে বহাল করা নিয়ে খুব একটা কিছু ভাবতে হয়নি। মাঝের কিছু বছর মন দিয়ে কাজ করায় নিহার মিত্রর সুনজরেই পড়েছিল আরোহী। কাজ করতে করতে নিহার মিত্রর ভালো খারাপ সবকিছুই তার নজরে এসেছিল। আজ হঠাৎ করে নিহার মিত্র তাকে ডেকে পাঠালো। সে এসে দাঁড়াতেই নিহার মিত্র বললেন, কথা আছে, বসো। আরোহী বসল। নিহার মিত্র হাতের ফাইল টেবিলে রেখে দিলেন। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে আরোহীর দিকে চুপ করে তাকালেন। তারপর চাপা গলায় শান্তভাবে তিনি বললেন, আমাদের বিজনেস আরো বাড়াতে হবে আরোহী, আমাদের বিজনেস আরো বাড়াতে হবে। কি করতে হবে বলুন স্যার? আমরা নতুন কিছু কোম্পানির সঙ্গে টাই আপ করতে চলেছি। তাদের মধ্যে সুপ্রিয়া ইন্ডাস্ট্রিজ আর মোস্ট সাকসেসফুল ইন্ডাস্ট্রি। খুব ভালো কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে ওরা শেষ কিছু মাস ধরে। উই শুড কোলাব উইথ দেম। আমি কি করব স্যার? ওদের সঙ্গে যোগাযোগ করবেন? ব্যবস্থা করব কাউকে বলে? ও ইয়েস, ডু কন্ট্যাক্ট উইথ দেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের প্রোডাকশনে কিন্তু ভাটা পড়ছে। সুপ্রিয়া ইন্ডাস্ট্রিজ আসলে ছিল অঞ্জনের মালিকানায়। সে খুব ভালো করেই জানতো যে নিহার মিত্রর ব্যবসায় মন্দা যাচ্ছে। ঠিক এই জন্যই সে কলকাতায় হেড অফিস পাতল, যাতে নিহার মিত্রর সব খবর সে পায়। সে সফল হয়েছে, ধীরে ধীরে নিজের ব্যবসায় উন্নতি করেছে। এই উন্নতি নিহার মিত্রর চোখে পড়ে, আর তারপর কি হয় সেটা আমরা কিছুক্ষণ আগেই শুনলাম। অঞ্জন মনে মনে কি ভাবছিল তা বোঝা বেশ শক্ত আমাদের জন্য, কিন্তু অন্য কিছু বোধহয় নিহার মিত্রর জন্য তৈরি হয়েছিল। তার সূত্রপাত হলো ধীরে ধীরে। আরোহী একদিন নিহার মিত্রর চেম্বারে এলো। তখন তিনি ডেস্কটপে কাজ করছিলেন। তাকে ব্যস্ত দেখে আরোহী চলে যাচ্ছিল, কিন্তু নিহার তাকে ডেকে বললেন, কিছু বলবে নাকি আরোহী? আসলে একটু ছুটি লাগতো স্যার। ছুটি কেন? ছুটি কেন? আমার এক বন্ধু আসছে কলকাতায়, তাকে রিসিভ করতে যেতাম। ও এই ব্যাপার, ঠিক আছে যাও না, আমার কোনো অসুবিধা নেই। তবে কাল এসে কিন্তু ইনকমপ্লিট কাজগুলো কমপ্লিট করতে হবে, মনে থাকবে? শিওর স্যার। কথাটা বলে আরোহী চলে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় দেবাঞ্জন চেম্বারে ঢুকলো। মালিকের ছেলে, তাই দেবাঞ্জনকে পছন্দ না করলেও সামনে ভদ্রতা দেখাতে হলো আরোহীকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, এয়ারপোর্টে বন্ধু আসছে, তাকে আনতে যাচ্ছি। বন্ধু? তা বাবা জানে? হ্যাঁ জানেন। উত্তর শুনেই দেবাঞ্জন ফিরে তাকালো নিহার মিত্রের দিকে। সে জিজ্ঞাসা করলো, বাবা তুমি জানতে? হ্যাঁ জানতাম তো, ও আগেই বলেছিল আমাকে। ইনি বুঝি এভাবেই যখন তখন নিয়ে থাকেন? আহা, যখন তখন নেবে কেন, দরকার পড়লেই নেয়। তার দরকারটা কি রোজ থাকে? এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না নিহার মিত্র। আরোহীও কোনো জবাব দিল না প্রশ্নের। দেবাঞ্জন কড়া চোখে দুজনকে দেখলো, তারপর বেশ কড়াভাবে বলল,
বাবা, তুমি বোধহয় একটু বেশিই মাথায় করে রাখো নিজের কর্মচারীদের। এতটাও বোধহয় উচিত না, তাহলে অফিস বোধহয় তাড়াতাড়ি লাটে উঠবে। আহা, যে কাজ করে তাকে তো একটু বেশি সুবিধা দিতেই হবে, তাই না দেবাঞ্জন? অন্যদের তুলনায় আরোহী একটু বেশি কাজের, আমার বেশি কাছের। তুমিও স্বজন পোষণ শুরু করলে বাবা? তাহলে তো আমাকে তোমার অফিসে সবার আগে স্টাফ বানানো উচিত, তাই নয় কি? তোমাকে অফিসে নিলে তো দুদিনে অফিস লাটে উঠবে। কাজ করো আদৌ তুমি? তুমি তো... কথাটা শেষ না করেই আরোহীর দিকে তাকালেন নিহার মিত্র। আরোহী মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তুমি এখন যাও আরোহী, তোমার দেরি হয়ে যাবে। আচ্ছা স্যার। বেরিয়ে গেল আরোহী। এবার নিহার মিত্র কঠিন গলায় ঝাঁঝের সঙ্গে বললেন, আরোহীর সামনে একটা কথা বলিনি, কারণ সেটা বলা যায় না। তোমাকে যদি অফিসে বসাই তাহলে আমার অফিসের মেয়েরা কি নিরাপদ থাকবে? তুমি কি ভেবেছো তোমার কীর্তিকলাপ আমি জানি না? মানে তুমি বলতে চাও আমি তোমার অফিসে নোংরামো করব? তোমাকে আমার বিশ্বাস নেই, তুমি যা খুশি তাই করতে পারো। কথাটা খুব একটা ভুল বলেননি নিহার মিত্র। নিজের ছেলেকে খুব ভালো করেই তিনি চেনেন। দেবাঞ্জনও নিজের মনে মনে কিছু একটা ভেবে নিয়েছিল। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিহার মিত্রর দিকে, তারপর খুব ধীর কণ্ঠে বলল, আমাকে আরোহীর সামনে অপমান করার সাহস দেখিয়ে খুব ভুল করলে বাবা, এর শোধ আমি তুলবই তুলব। কঠিন গলায় কথাটা বলে বেরিয়ে গেল দেবাঞ্জন। নিহার মিত্রের অবশ্য কিছুই এসে গেল না তাতে। ওর চেয়ে অনেক বেশি নিষ্ঠুর তিনি হতে পারেন। দেবাঞ্জনের যাওয়ার পথের দিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরে হাসি ছাড়া আর কিছুই করলেন না তিনি। ঘটনার রেশ কাটল না। দেবাঞ্জন রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছিল, কেন সে তার বাবার প্রিয় মানুষ হয়ে ওঠেনি কোনোদিন। কোনো সময় সে ভালো উপদেশ দিতে গেলে তার বাবা তাকে বলে উঠেছে, তুমি কি জানো? কি জানো তুমি? ছেলে ছেলের মতো থাকো, বাপের ওপর দালালি করতে এসো না। আজও তাই হলো। সে জানতো এমন কিছুই হবে হয়তো। দেবাঞ্জন অন্য ধাতুর ছেলে। সে ভেবেই নিয়েছিল বারবার বাবার এই অহমিকার ঠাটবাট যে করেই হোক তাকে ভাঙতে হবে। সে নিজেকে উচ্ছন্নের পথে বইয়ে দিল, কিন্তু তার মধ্যেও নিজেকে যথাসম্ভব ভদ্র রেখেছিল। যে মেয়ে বা মহিলারা টাকার পেছনে ছোটে তাদেরই প্রধানত দেবাঞ্জন নিজের হাতের মুঠোয় রাখত। তারপর যে কি হতো সেটা নতুন করে আর বলতে হবে না। সেই বদনামটাই দেবাঞ্জনকে সবার কাছে খারাপ করে তুলেছে, আর দেবাঞ্জন সেটাকেই উপভোগ করে। প্রথম দিন দিয়েত্তিমাকে দেখে দেবাঞ্জনের মনে হয়েছিল সেও হয়তো টাকার পেছনেই ছোটে, কিন্তু পরে তার ব্যাপারে খবর নিয়ে জানতে পারে যে ওর ভাবনা খুব একটা ঠিক নয়। ধীরে ধীরে তার মন পরিবর্তন হতে থাকে, সত্যিকারের ভালো লাগতে শুরু করে। না, ভুল ভেবেছিল দিয়েত্তিমাকে। আর যদি একবার দেখা পেত দিয়েত্তিমার, সে ক্ষমা চেয়ে নিত, নিজের মনে শান্তি পেত একটু। হঠাৎ একটা চেনা গলা শুনে চমকে উঠল দেবাঞ্জন। কি ব্যাপার, আপনি এখানে? ফিরে তাকিয়ে দেখে দিয়েত্তিমা দাঁড়িয়ে আছে হাসি মুখে। দেবাঞ্জন এগিয়ে গেল তার দিকে। হাসি মুখে সে বলল, লজ্জায় কেন ফেলছেন বলুন তো? কেন লজ্জা কিসের? আপনি বলে লজ্জা দেবেন না প্লিজ, এমনিতেই মরমে মরে আছি, তার উপর যদি আবার আপনি বলে ডাকেন। সেদিন ফ্লার্ট করছিলেন বলে আজ মেকআপ দিচ্ছেন বুঝি? তা বলতে পারেন, আমার নিজেরই খারাপ লাগছে। যে কাজ করলে খারাপ লাগে সেরকম কাজ করেন কেন? এই প্রশ্নের জবাব দিতে পারল না দেবাঞ্জন। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। এই নীরবতার মানে দিয়েত্তিমা বুঝেছিল। সে বলল, আপনি কি কিছু লুকোচ্ছেন দেবাঞ্জন? আমার অতীত, আমার বর্তমান, যেটার জন্য আমি সবার কাছে খারাপ হচ্ছি, সবাই আমাকে যেটা ভাবছে, আমি কিন্তু সেটা নই। যদি আপত্তি না থাকে আমাকে কি সব বলা যায়? কি করবেন শুনে? কোনো উত্তর দিল না দিয়েত্তিমা। কেবলমাত্র হাসি মুখে মাথা নিচু করে সে দাঁড়িয়ে থাকলো। দেবাঞ্জন হাসি মুখে বলল, একান্তই যদি শুনতে চান তাহলে একটা ক্যাফেতে বসতে হয় যে। আমি তেমন ব্যস্ত নই, কাজেই আপত্তি করব না।
দুজনে গিয়ে একটা ক্যাফেতে বসলো এবং দেবাঞ্জন 2টো কফির অর্ডার দিল। কফি আসার পর সেখানে চুমুক দিয়ে দিয়েত্তিমা বলল, এখন শুনি আপনার অতীত বর্তমান। দেবাঞ্জন সবকিছু বলল। নিহার মিত্রের সঙ্গে তার খারাপ সম্পর্ক সে কথাও জানালো, আরোহীর সামনে তার অপমান, আরোহীর বন্ধুর আগমনের জন্য ছুটি চাওয়া, সব মিলিয়ে সে আর নিহার মিত্রর যে কাছের মানুষ নয় সেটা সে পরিষ্কার করে দিল। সব কিছুই বুঝলাম, কিন্তু আপনি ওই মেয়েটার সঙ্গে সত্যিই খারাপ ব্যবহার করেছেন বলল দিয়েত্তিমা। ভেবেই দেখুন, আরোহীর তো কোনো দোষ নেই। ওর সবচেয়ে বড় দোষ ও বাবার এমপ্লয়ি। ওর চাকরির দরকার, তাই এসেছে চাকরি করতে। তার সঙ্গে ছুটিও নিচ্ছে। নিক না, প্রয়োজনে তো ছুটি নিতেই পারে। কথাটা শুনে দেবাঞ্জনও হেসে উঠল, সঙ্গে সঙ্গে দিয়েত্তিমাও হাসল। না, আপনার সঙ্গে কথাই পারবো না, আপনি আমার মনকে বদলিয়েই ছাড়বেন। দিয়েত্তিমা আবারও কোনো উত্তর দিল না। দেবাঞ্জনের ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো না, বরং অসীম এক শ্রদ্ধা জন্মালো, নিজের ওপর বিতৃষ্ণা জন্মালো। এই মেয়েটাকে সে খারাপ নজরে দেখেছিল। আবার এক লজ্জা ঘিরে ধরল তাকে। সেই লজ্জা থেকে মাথা নিচু হয়ে গেল তার। দিয়েত্তিমা বুঝল না এবার কেন মাথা নিচু করল দেবাঞ্জন। অন্যদিকে দিয়েত্তিমার নিজের মনেও খারাপ লাগা একটা কাজ করছিল। যে ছেলেটাকে প্রথমে খারাপ ভেবেছিল তার মধ্যে এত ভালো লুকিয়ে আছে। সব থেকে বড় কথা, ছেলেটা ওর থেকে ছোট, তার সম্বন্ধে বোধহয় এতটা খারাপ ভাবা ঠিক হয়নি, একটু বোধহয় বেশি ভেবে ফেলেছে। ছেলেটা অতটাও খারাপ না যতটা ও ভেবেছিল। কিছুটা সময় নিয়ে দিয়েত্তিমা বলল, আমাকে ভুল বুঝবেন না, লজ্জা হয়তো আমারও পাওয়া উচিত। প্রথম থেকে হয়তো ভুল আমিও করেছি, তালি কোনোদিন এক হাতে বাজে না। দেবাঞ্জন কোনো উত্তর দিল না, কারণ দিয়েত্তিমা ওকে নিয়ে ঠিক কি ভেবেছে তা সে জানত না। তাই জন্যই এই কথায় বেশ অবাকই হলো, কিন্তু অবাক ভাব প্রকাশ না করে সে বলল, বলছেন? যাক, তাহলে লজ্জা একা আমি পাবো না, সেটা ভেবেই আনন্দ হচ্ছে। কথাটা বলেই হেসে উঠল দেবাঞ্জন। দিয়েত্তিমাও হেসে উঠল তার হাসি দেখে। দুজনের মধ্যে ভালো এক বন্ধুত্ব তৈরি হলো। এরপর দিয়েত্তিমা বলল, তোমার কি ইচ্ছে, লক্ষ্য কি? লক্ষ্য একটাই, আমার বাবার অহংকার দম্ভ ভেঙে চুরমার করে দেওয়া। বাবা আমাকে যতটা ঘৃণা দিয়েছে তার চেয়ে দ্বিগুণ ঘৃণা আমি বাবাকে ফিরিয়ে দেব। এত রাগ বাবার প্রতি? বাড়িতে যে ঠিক কিভাবে বাস করি তা বোধহয় বোঝাতে পারবো না। মা তো কথাই বলে না বাবার সাথে, আর সারাক্ষণ কি কারণে যেন দোষারোপ দেয় বাবাকে। দোষারোপ কি নিয়ে? জানি না, বিশ্বাস করুন, একটা অন্ধ অতীত নিশ্চয়ই আছে, সেটা আমাদের দুই ভাইয়ের কাছে প্রকাশ করে না। জানতে চেয়েছো কোনোদিন? না। ইশারায় না বুঝিয়ে দিল দেবাঞ্জন। কথাটা শুনে দিয়েত্তিমা কিছু বলতে পারল না, আর দেবাঞ্জনও বেশি কথা বাড়ালো না। এর বেশ কিছুদিন পরের ঘটনা। দিয়েত্তিমা সেদিন কলেজ যাচ্ছিল। দিয়েত্তিমার সঙ্গে সুমনও ছিল, কারণ সেদিন কলেজে ছিল ফেস্ট। শ্যামবাজার মোড়ে হঠাৎ করে 4টে বাইকের রেসে গম গম করে উঠল রাস্তা। আর ঠিক সেই মুহূর্তে হলো এক ভয়ঙ্কর কাণ্ড। 4টে বাইকের সঙ্গে একটা ট্রাকের লাগলো তুমুল ধাক্কা। রাস্তায় হইচই শুরু হলো। বাইকগুলো পালাতে পারলে বাঁচে, এমনকি ট্রাক ড্রাইভারও পালাতে চায়। ঠিক এমন এক সময় যখন বাইক চালকরা বাইক চালু করবে, কোথা থেকে একটা ফাঁকা বাইক এসে 3টে বাইককে উড়িয়ে দিল। বাইকের তেল রাস্তার মধ্যে ছড়িয়ে পড়ছে। একটু দূর থেকে এক বছর 25-এর যুবক এগিয়ে আসছিল ধীরে ধীরে। বাইকগুলো পড়ে যেতেই সে এসে সামনে দাঁড়ালো। ছেলেগুলো কিছু বলার আগেই যুবক বলে উঠল, তোরা খুব বেড়েছিলিস, খুব বেড়েছিলিস তোরা, তোদের খেলা শেষ। এবার যা যা, একটু জেলের জল আর হাওয়া আর খাবার খেয়ে আয়। এই নিয়ে যায়, ওদের সব ব্যবস্থা করা আছে। শেষ কথাটা শুনে ভিড়ের মধ্যে থেকে কিছু লোক বেরিয়ে এলো এবং বাইকের লোকগুলোকে নিয়ে বেরিয়ে গেল।
ট্রাক চালককে কিছু কড়া কথা বলে তাকে ছেড়ে দিল সেই যুবক। রাস্তা ক্লিয়ার করছিল সে। দিয়েত্তিমা এগিয়ে গেল তার দিকে। এক্সকিউজ মি। দিয়েত্তিমার গলা শুনে সে ফিরে তাকালো। ইয়েস। উত্তরে দিয়েত্তিমা বলল, আমরা কলেজ স্টুডেন্ট, গণ্ডগোলের জন্য রাস্তায় জ্যাম, তাই গাড়িতে আটকে গেছি। যদি তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় তো খুব ভালো হয়, না হলে ফাংশন মিস হয়ে যাবে। আমি আবার স্টুডেন্ট হেড। এই কথা শুনে সেই যুবক মাথা দুলিয়ে বলল, ও নিশ্চয়ই নিশ্চয়ই, কলেজ স্টুডেন্টকে তো ছাড়তেই হবে। আপনারা যান, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, নিজের ব্যাক পকেট থেকে মানি ব্যাগ বের করে সেই মানি ব্যাগ থেকে একটা কার্ড বের করে দিয়েত্তিমার হাতে দিল। এই কার্ডটা আপনি রাখুন, কোনো বিপদে আপদে আমাকে ফোন করে দেবেন। অবশ্য বিপদে না পড়লে ফোন করবেন না এমনটাও কিন্তু বলিনি আমি। তখনকার মতো বিদায় নিয়ে দিয়েত্তিমা আর সুমন চলে গিয়েছিল। 25 বছরের সেই যুবকের নাম অনিন্দ। পুরো নাম অনিন্দ মজুমদার। পেশায় একজন সাংবাদিক, পুলিশেও ভালো হোল্ড আছে। দায়িত্ব সব জায়গায় ঝামেলার সমাধান করা, এটাই তার একমাত্র লক্ষ্য। কোনো না কোনোভাবে সে ঝামেলার নিষ্পত্তি করবেই। বিনা পয়সায় এভাবে যে কেউ সমাজের উপকার করতে পারে সেটা দিয়েত্তিমার জানা ছিল না। সকালে যা হলো তারপর ঘোর তার কাটেনি এখনো। বিশেষ করে অনিন্দ মজুমদার বারবার তার মনে ফিরে ফিরে আসছে। তার দৃঢ় কণ্ঠ ভেসে উঠছে দিয়েত্তিমার মনে। কিছু না ভেবেই হঠাৎ করে অনিন্দকে ফোন করে বসলো দিয়েত্তিমা। উল্টো দিক থেকে সেই চেনা পরিচিত গলা ভেসে এলো। হ্যালো। দিয়েত্তিমা প্রথমে কিছুক্ষণ কথাই বলতে পারল না। নিজেকে গুছিয়ে নিয়ে বলল, আমি দিয়েত্তিমা বলছি। কে দিয়েত্তিমা? সকালে শ্যামবাজারে আলাপ হলো, আপনি নিজের কার্ড দিয়ে বললেন বিপদে পড়লে ফোন করতে। ও আচ্ছা, হ্যাঁ বলুন। এর মধ্যেই আবার বিপদে পড়লেন নাকি? তা একটু পড়েছি বই কি। সকালে যেটা দেখলাম সেটা ভুলতে না পেরে। ভয় পেয়ে পড়ায় মন বসাতে পারছেন না? ও একটু হয়, প্রথম প্রথম আমারও হতো। হ্যাঁ, এখন সব ঠিক হয়ে গেছে। I think I need a psychological treatment as well as a vocal tonic. আপনি এত এক্সপিরিয়েন্সড মানুষ। না না, ওসব কিছুই না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, সব ঠিক হয়ে যাবে। আপনার তাই হয় বুঝি? এক ঘুমে রাত কভার করে দিতে পারি। আজকের কথা কাল ভুলে যাব। আমাকেও ভুলে যাবেন নাকি? সেটা হয়তো ভুলবো না। আপনার নাম্বারটা সেভ রইল। দেখি, আমি যদি বিপদে পড়ি তবে আপনাকে ফোন করব। আপনার বিপদ? প্রশ্নটা করে হেসে ওঠে দিয়েত্তিমা। কথার মধ্যেই ওদের সেদিনের বন্ধুত্ব, প্রেম সবই শুরু হয়। এরপর তারা দেখা করা শুরু করে। কলকাতার বিভিন্ন জায়গায় তাদের দেখা হতে থাকে। গঙ্গার ঘাট, রেস্তোরাঁ, ময়দান, নন্দন, হেন কোনো জায়গা নেই যেখানে অনিন্দ আর দিয়েত্তিমা যায় না। আর ওদের মেলামেশা দেখা হওয়াটাই আমাদের এই গল্পের নতুন মোড় আনবে। কয়েকদিন পরের ঘটনা। নিহার মিত্র যে হাসপাতালে নিজের মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলেন সেই হাসপাতালের এক চেম্বারে বসেছিল সুমন। তার উল্টো দিকে একজন মহিলা ডাক্তার, নাম বিদিশা মৈত্র। বয়স 25 কি 26 বছর, কিন্তু গলার স্বর আর চেহারা দেখে 30-31 লাগে। সুমনের দিকে কিছু কাগজ আর ফাইল সে এগিয়ে রেখেছে। সুমন সেগুলো তার হাত থেকে নিল। এখানে সব ডিটেলস আছে, আশা করি মিস্টার চ্যাটার্জির কোনো অসুবিধা হবে না। আমিও আশা করি। সুমন হাসি মুখে বলল, তবে যদি কোর্ট কাচারি হয় আপনাকে তো লাগতে পারে, আপনি আসবেন তো? হ্যাঁ, সে যেতে অসুবিধা নেই, কিন্তু যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তাকে ডাকলেই বেশি সুবিধা হয় নাকি? তাকে আমরা ডাকবই, তিনি আসবেন বলেছেন, কিন্তু তিনিও তো প্রায় বছর 10 হলেই হাসপাতাল মুখো হননি। এর মধ্যেই প্রমাণ লোপাট করার জন্য ঠিক কী হয়েছে সেটা বোধহয় আপনার থেকে ভালো কেউ বলতে পারবে না। দেবব্রত স্যারের কাছে আমি ঋণী আছি। উনি যদি নরকেও যেতে পারেন আমি যেতে পারি, আর আপনি তার ভাইপো হয়ে এটুকু সাহায্য চাইছেন, আমি সেটা করব না। কথাটা বলেই বিদিশা হাসল। হ্যাঁ, সুমন দেবব্রত চ্যাটার্জির ভাইপো। নিহার মিত্র যখন নিজের মেয়েকে খুন করার আজ্ঞা জারি করেন, ঠিক সেই সময় দেবব্রত চ্যাটার্জির ভাইয়েরও ছেলে হয় ওই একই হাসপাতালে।
এবং দুজনকে প্রায় একই সঙ্গে উনি বাড়ি নিয়ে যান। তার কিছুদিন পর অঞ্জন তার বন্ধুর কাছে নিহার মিত্রর মেয়েকে দিয়ে দেন মানুষ করার জন্য। সেই বন্ধুর সঙ্গে ডক্টর দেবব্রত চ্যাটার্জি এবং অঞ্জন দুজনেই যোগাযোগ রেখেছিলেন। সেই সূত্রেই নিহারবাবুর মেয়ের সব খবরই ওনারা পেতেন। নিহারবাবুর মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, সব খবর চলে আসতো এদের কাছে। এর মধ্যে সুমনকে সেই কলেজে দেবব্রত চ্যাটার্জি ভর্তি করান, যে কলেজে নিহারবাবুর মেয়ে পড়া শুরু করেছে। কিন্তু কে এই নিহার মিত্রের মেয়ে? তাকে কি আমরা চিনি? চিনি তো নিশ্চয়ই। তার পরিচয় যথাসময় দেওয়া হবে, কিন্তু আপাতত আমরা ফিরে আসি বিদিশা আর সুমনের কাছে। সুমন বলল, হ্যাঁ, জেঠু এসে আপনার সঙ্গেই দেখা করতে বলল। স্যার আমাকেও বলেছিলেন আপনি আসবেন, সব কিছু যেন হাতের কাছে রেখে দিই। ধন্যবাদ অপেক্ষা না করানোর জন্য। আমি তাহলে উঠি এখন। একটু কফিও খাবেন না? লোভ দেখাচ্ছেন? আমি কিন্তু কফি প্রেমী। তাহলে খেয়েই যান না, বেশিক্ষণ বসাবো না। ইশারায় সুমন যেটা বুঝালো সেটার মানে একটাই, যে তার কোনো আপত্তি নেই। বিদিশা এক কাপ কফি দিয়ে যেতে বলল। তারপর সুমনের দিকে তাকিয়ে শান্তভাবে প্রশ্ন করল, আচ্ছা স্যারের ছেলেমেয়েরা এখন কি করছে? দীপ্তদা বোধহয় দিল্লিতে, কি করছে সেটা যদিও জানি না, কিন্তু মাঝে মাঝে তাকে কলকাতার বাইরে যেতে হয় জানি। কিন্তু আপনার দিদি কি করছে? দিদি চাকরি করছে। আমাদের যে উদ্দেশ্য, ওরও তাই উদ্দেশ্য। আপনার দিদি কি সত্যি? হ্যাঁ, ওনার অফিসেই আছেন। কিন্তু সেটা আপনি কিভাবে জানলেন? স্যার বললেন, তখনই শুনলাম খবরটা। কিছুক্ষণ নীরবতা পালন হলো। সেই ফাঁকে কফি এলো। কফিতে চুমুক দিল সুমন, তারপর লম্বা আরামের শব্দ করল। বিদিশাও চুমুক দিল, বলল, আপনার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ বোঝালো সুমন, পড়াশোনা চলছে বেশ ভালোই। কফি খেতে খেতে অনেক কথাই হলো তাদের মধ্যে। যাবার আগে সুমন বলে গেল, এটা গোপন রাখবেন ডক্টর মৈত্র, বুঝতেই তো পারছেন এটা একটা গোপন উদ্দেশ্য। বিদিশা হাসি মুখে উত্তর দিল, ভাববেন না, এটা গোপনেই থাকবে। অনিন্দ নিজের ঘরে বসেছিল। টেবিলের ওপর রাখা একগাদা ফাইলপত্র, সেই ফাইল ঘেঁটে সে যেন কি খুঁজে চলেছে। কিছুতেই পাচ্ছে না সে যা চায়। সব কিছু আছে, কিন্তু সেই অন্ধকার অতীতটা কেন নেই? অদ্ভুতভাবে ওই চ্যাপ্টারটা বাদ পড়েছে সব জায়গা থেকে, কিন্তু কে যে বাদ পড়েছে সেটা বোঝা যাচ্ছে না। ফাইল বন্ধ করে সে উঠে দাঁড়িয়ে জানলার কাছে এগিয়ে গিয়ে একটা সিগারেট ধরালো। ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাবতে লাগলো, দুদিক দিয়েই তো শাস্তি পেতে হবে ভদ্রলোককে। ওষুধের ব্যবসার আড়ালে যে জাল ওষুধের ব্যবসা চালাচ্ছে, এ খবর অনিন্দর কাছে আছে। তাকে ফাঁসানোর মতো প্রমাণও আছে অনিন্দের কাছে। কিন্তু আরেকটা অপরাধ যে সে করেছে, তার শাস্তিও তো পেতে হবে তাকে। দাদা, একটা মহিলা কণ্ঠের ডাক শুনে ঘুরে দাঁড়িয়ে দেখল আরোহী এসেছে। চাপা গলায় বলল, ও তুই এসেছিস, আয় বস। আরোহী চেয়ারে বসলো, অনিন্দও বসলো খাটের ওপর। ঘরের নীরবতা পালন হলো। নীরবতা পালনের পর আরোহী বলে উঠল, সব দেখলি? অনিন্দ হ্যাঁ বুঝিয়ে দিল। উত্তর পেয়ে আরোহী বলল, কি করবি ভেবেছিস? কিছুক্ষণ চুপ থেকে অনিন্দ ধীর গলায় উত্তর দিল, ভাবিনি কিছুই। জানিস, ওনার বিরুদ্ধে যা প্রমাণ আছে তা দিয়ে ওনাকে এক নিমিষে নামিয়ে আনতে পারি। কিন্তু ওনার যে শুধু একটা পাপ না, ওনার আরও একটা পাপ আছে। তার ব্যবস্থা কিভাবে হবে? গূঢ় বাস্তব কথা। অন্য ব্যবস্থা হবে, কিন্তু কিভাবে? আরোহী বলল, তুই কি ওনার মেয়ের কথা বলছিস? আর কে আছে বল? তার মতো অবাকই আর কে রয়েছে? পেয়েছিস মেয়েটার? একটা আন্দাজ করেছি, জানি না সেটা সঠিক কিনা। আরও কিছু প্রমাণ চাই, জানি না সেটা পেতে কতদিন লাগবে। আমি চেষ্টা করব একবার। সবচেয়ে কাছে তো আমিই থাকি। মেয়েকে পাবে কি করে? মেয়েকে তো চোখেই দেখেনি। সেটা ঠিক। কথাটা বলে থেমে গেল আরোহী। কি যেন ভেবে কথা আর এগোতে পারল না। এবার যেন অনিন্দকেও একটু চিন্তিত লাগলো। সিগারেটে লম্বা লম্বা টান দিতে লাগলো সে। কি ভাবছে মনে মনে? চোখে এক কঠিন দৃষ্টি ধরা পড়ছে। তোর ইমিডিয়েট প্ল্যান কি? ইমিডিয়েট কি করতে চাইছিস? অনিন্দ ভাবল গভীর তার চিন্তা।
আরও একটা সিগারেট ধরালো সে। তারপর সিগারেট মুখে নিয়েই বলল, তুই শুধু নিহার মিত্রর মুখ থেকে ওনার মেয়ের অতীতটা বের করে এক্সপোজ করার চেষ্টা কর ওনাকে। আমি থেকে দেখছি যদি মেয়েটাকে খুঁজে বার করা যায়। আরোহীর মুখেও যেন চিন্তার ছায়া। কিছুক্ষণ চুপ থেকে আরোহী বলল, তুই ডক্টর চ্যাটার্জির সাথে কথা বলতে পারিস। কোন ডক্টর চ্যাটার্জি? কোনোদিন দেখিনি ওনাকে, কিন্তু শুনেছি যে অনেক অল্প বয়স থেকে ওনারা বন্ধু। নিহার মিত্রর মেয়ে হয়েছিল এই ঘটনার অন্যতম সাক্ষী। অন্যতম? একজন সাক্ষী অঞ্জন সেন এককালে নিহার মিত্ররই বিজনেস পার্টনার ছিলেন। মেয়েকে বিসর্জন দেওয়ার পর নিহার মিত্রর সঙ্গে সব সম্পর্ক তুলে নেন। এখন আলাদাভাবে ব্যবসা করেন। তবে ওনার সঙ্গে মিস্টার মিত্র টাই আপ করতে চাইছেন আবার। আচ্ছা, ইন্টারেস্টিং। ইনডিড। সেথে চেঁচে বিপদে পা দিচ্ছেন। মিস্টার মিত্র কিন্তু জানেন না যে ওই কোম্পানিটা অঞ্জন সেনের। অনিন্দ আবার চুপ থাকলো। তারপর বলল, তাহলে তো আরো ভালো। এক কাজ কর, তুই বিপদের মুখে ঠেলে দে, এদিকে আমিও দেখছি কত তাড়াতাড়ি গুটিয়ে আনা যায়। অনিন্দ গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছিল। এসপ্ল্যানেডের কাছে এসে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। একটু দূরে ওটা নিহার মিত্র দাঁড়িয়ে আছেন না? কারোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু কার জন্যই অপেক্ষা করছেন উনি? এক অচেনা ব্যক্তি এসে দাঁড়ালো তার সামনে। খুব চেনা চেনা লাগছে না? হ্যাঁ, তা তো লাগছে, কিন্তু কেন লাগছে সেটাই বুঝলো না অনিন্দ। কোথাও নিশ্চয়ই দেখেছ ওই লোকটাকে। একবার বরং পিছু নেওয়া যাক, কিন্তু কত দূর? এদের মতলবটাও তো ঠিক বোঝা যাচ্ছে না। অনিন্দ গাড়িতে উঠল, কারণ সেই অচেনা ব্যক্তির সঙ্গে নিহার মিত্র গাড়িতে উঠে কোথায় যেন যাচ্ছেন। দুটো গাড়ি দূরত্ব বজায় রেখে পিছু পিছু ছুটে চলেছে। নীরবে নিঃশব্দে ছুটে চলেছে দুটো গাড়ি। গাড়িতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র চললেও অনিন্দর শরীর দিয়ে ঘাম ঝরছে। এত কাছে এসেছে, কিন্তু তাও কিচ্ছু জানতে পারবে না। এইভাবে ব্যর্থ কি সে আগে হয়েছে কখনো? বোধহয় হয়নি কোনোদিন। হঠাৎ উত্তর কলকাতার একটা ফাঁকা গলিতে গাড়িটা থেমে গেল। অনিন্দ কিছু দূরে গাড়িটা দাঁড় করালো। তুমি তাহলে আর কাজ করবে না আমার সঙ্গে, তাই না? না, করব না। আমি তো বলেই দিয়েছি আপনার সঙ্গে কাজ করে আমার আর পোষাচ্ছে না। আচ্ছা, পোষাচ্ছে না? শেষ প্রশ্নটা কঠিন ও নিষ্ঠুর গলায় জিজ্ঞাসা করলেন নিহার মিত্র। সবটাই সে দেখছিল এবং শুনছিল, কিন্তু ঠিক কি হতে চলেছে তা হয়তো বুঝতে পারেনি সে। নিহার মিত্র আর সেই ব্যক্তি আবার কথা বলে উঠলেন। এক কথা বারবার বলা আমার পছন্দ নয়, সেটা কি আপনি জানেন না মিস্টার মিত্র? জানি জানি, ভালো করে জানি। না থেকে হ্যাঁ করার ওষুধ কিন্তু আমার কাছেও আছে, সেটাও তোমার জানা উচিত। বিশ্বাস? আপনি যা খুশি করে নিতে পারেন মিস্টার মিত্র, কিন্তু তবু আমি ফিরছি না। বেশ, সেটাই করব তাহলে। কথাটা বলেই একটা রিভলভার বের করলেন নিজের পকেট থেকে। সেটা দেখে উল্টো দিকের ব্যক্তি, যার নাম বিশ্বাস, সে ভয় পেয়ে গেল। অনিন্দর চোখ বড় বড় হয়ে গেছে। আচ্ছা, ব্যাপারটা তাহলে এই, ভদ্রলোক খুন করবে এই বিশ্বাস নামক লোকটাকে। আর কি নাম বলল লোকটার? বিশ্বাস। কোথায় যেন শুনেছিল এই পদবিটা। কোথায় কোথায়? ও হো, মনে পড়েছে এবার। দিল্লির সেই ড্রাগস ডিলারের মাথার ওই নামও তো তার বিশ্বাস ছিল না? আর সেই তো এই ব্যক্তিই তো সেই দিল্লির সেই মাথা আসলে নিহার মিত্রর আন্ডারে কাজ করে। ভেজাল ওষুধের কারবারের পাশাপাশি ড্রাগস ডিলার। নাকি বিশ্বাস নিজের জায়গা পরিবর্তন করেছে? তুমি তৈরি হও বিশ্বাস, মরার জন্য তৈরি হও। কথাটা বলেই হেসে উঠল। তারপর রিভলভার তাক করলো বিশ্বাসের দিকে। আর তো বসে থাকা যায় না, এবার যে যেতেই হয়। গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করলো। যত তাড়াতাড়ি সম্ভব তাকে পৌঁছতেই হবে। বিশ্বাসকে ধরা না গেলে প্রধান গ্যাংকেও ধরা যাবে না। মিস্টার মিত্র, এই ভুল করবেন না।
করবেন না মিস্টার মিত্র। ডোন্ট শুট, ডোন্ট শুট। শুনলেন না, নিহার মিত্র শুনলেন না, গুলি করে দিলেন। বিশ্বাস তৎক্ষণাৎ মারা গেল। কারোর জন্য অপেক্ষা না করে নিহার মিত্র বেরিয়ে গেলেন গাড়ি করে। অনিন্দ যখন এলো ততক্ষণে নিহার মিত্র বেরিয়ে গিয়েছেন। অনিন্দ নিজেকে ধিক্কার দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারল না। শেষ হলো আজকের নিবেদন দিয়েত্তিমা গাঙ্গুলির কাহিনী আগুন পাখির প্রথম পর্ব। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো গল্প আনতে পারি আপনাদের জন্য। দিয়েত্তিমা ওরফে আগুন পাখির ভূমিকায় ঐশী ভট্টাচার্য, অনিন্দর চরিত্রে অনুভব মুখার্জি, আরোহীর ভূমিকায় পৃথা মণ্ডল, দীপ্তেশ গাঙ্গুলির চরিত্রে শন ব্যানার্জি, অঞ্জন সেনের ভূমিকায় সুভাষ ব্যানার্জি, ডক্টর দেবব্রত চ্যাটার্জির ভূমিকায় সুকান্ত শীল, সুমনের চরিত্রে টিটো চ্যাটার্জি, দেবাঞ্জনের ভূমিকায় অরণ্য, বিশ্বাসের চরিত্রে সুহাস সরকার, ডক্টর বিদিশা মৈত্র, লিমা রায়, গল্প পাঠে স্বাগতা, নিহার মিত্র এবং গল্পের সূত্রধার আমি অভিষেক। কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহকারী সংঘমিত্রা তালুকদার, উপদেষ্টা হিয়া মুখার্জি, তত্ত্বাবধানে সোনামণি সাহা। আগামী সোমবার আগুন পাখির দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন। নমস্কার।